পরীক্ষায় ৯০% বেশি নম্বর, এটা তো সবারই একটা স্বপ্ন, তাই না? আচ্ছা, আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই গোপন টেকনিকগুলোই দেখব, যেগুলো কাজে লাগিয়ে শুধু ভালো প্রস্তুতি নয়, বরং পরীক্ষার খাতাটাকেই কিন্তু সর্বোচ্চ নম্বর তোলার একটা অস্ত্র বানিয়ে ফেলা যায়। এই প্রশ্নটা আমার মনে হয় প্রায় সবার মাথাতেই ঘোরে। মানে সারা বছর এত খেটেও কেন অনেকে নম্বর ৯০% গণ্ডিটা পেরোতে পারে না? আসল কারণটা কিন্তু শুধু পড়াশোনার মধ্যে লুকিয়ে নেই, এর পেছনে আরও কিছু ব্যাপার-স্যাপার আছে। আর এই কথাটার মধ্যেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। ব্যাপারটা হলো, পরীক্ষকের কাছে ওই ৩ ঘন্টার জন্য একটা পরীক্ষার খাতেই কিন্তু একজন ছাত্র বা ছাত্রীর একমাত্র পরিচয়। তো সেই পরিচয়টাকে কিভাবে আরও জোরালো করে তোলা যায়, সেটাই হবে আমাদের মূল লক্ষ্য। তাহলে চলুন এক ঝলকে দেখে নিই আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা একেবারে 90% স্কোরের রহস্য থেকে শুরু করে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্যন্ত প্রতিটা ধাপ ধরে ধরে আলোচনা করব। প্রথম ভাগ, সাফল্যের ভিত্তি। চলুন প্রথমে সেই সব সাধারণ নিয়মগুলো জেনে নিই, যেগুলো কিন্তু সব বিষয়ের জন্যই সমানভাবে জরুরি। এটাকে বলতে পারেন ভালো নম্বরের একটা বেসিক ফর্মুলা। এই যে 5টা নিয়ম, এগুলো হলো পরীক্ষার খাতার একেবারে ফাউন্ডেশন। একটু ভেবে দেখুন তো, পরিষ্কার করে মার্জিন টানা, শুধু নীল আর কালো কালি ব্যবহার করা, আর প্রশ্নের নম্বরটা স্পষ্ট করে লেখা, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু পরীক্ষকের কাজটা অনেক সহজ করে দেয়। আর তার কাজ যখন সহজ হয়, তখন স্বাভাবিকভাবেই তিনি একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে খাতাটা দেখেন, তাই না? আর হ্যাঁ, দুটো উত্তরের মাঝে যথেষ্ট ফাঁক রাখাও কিন্তু খুব জরুরি। এতে উত্তরগুলো দেখতেও ভালো লাগে আর পড়তেও সুবিধা হয়। দ্বিতীয় ভাগ, বিষয়ভিত্তিক কৌশল। আচ্ছা, সাধারণ নিয়মগুলো তো বোঝা গেল। এবার চলুন দেখি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা কি কৌশল আছে। কারণ বুঝতেই পারছেন, প্রত্যেকটা সাবজেক্টের ধরন কিন্তু আলাদা। শুরু করা যাক ভাষা দিয়ে, মানে বাংলা আর ইংরেজি। বাংলা পরীক্ষার জন্য ১ নম্বর পয়েন্ট হলো বানান ভুল। এটা একদম করা যাবে না, কারণ বানান ভুল মানেই নম্বর কাটা। ২ নম্বর, সাধু আর চলিত ভাষা মিশিয়ে ফেলাটা একটা বিরাট ভুল। আর হ্যাঁ, বড় উত্তরে যদি একটা প্রাসঙ্গিক কোটেশন বা উদ্ধৃতি দেওয়া যায়, তাহলে কিন্তু উত্তরটার মান কয়েক গুণ বেড়ে যায়। এবার ইংরেজির ক্ষেত্রে দুটো জিনিস সবচেয়ে জরুরি: ১, গ্রামার যেন নিখুঁত থাকে, আর ২, রাইটিং স্কিলের যে সঠিক ফরম্যাট আছে সেটা ফলো করা। আর আনসিন প্যাসেজের উত্তর কিন্তু সবসময় নিজের ভাষায় গুছিয়ে লিখতে হবে, হুবহু কপি পেস্ট করে দিলে চলবে না। এবার আসি গণিতে, এমন একটা সাবজেক্ট যেখানে ১০০তে ১০০ পাওয়া কিন্তু একদম সম্ভব, যদি প্রেজেন্টেশনটা ঠিকঠাক থাকে। মনে রাখতে হবে, এখানে প্রত্যেকটা স্টেপ ভীষণ গুরুত্বপূর্ণ। কোনো শর্টকাট চলবে না, সব রাফ কাজ করতে হবে, ডান দিকের মার্জিনে অথবা খাতার একেবারে শেষ পাতায়, এবং অবশ্যই পরিষ্কার করে। জ্যামিতির ছবিগুলো হতে হবে একদম ঝকঝকে, আর ফাইনাল উত্তরটা ওটা সবসময় একটা বক্সের মধ্যে রাখুন, তাহলে পরীক্ষকের চোখে পড়তে বাধ্য। আচ্ছা, এবার বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে কথা বলা যাক। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে একটা ভালো ছবি কিন্তু হাজারটা শব্দের সমান, তাই লেবেলিং সবসময় ছবির ডান দিকে। এক লাইনে করলে খাতাটা দেখতে খুব গোছানো লাগে। আর যে গুরুত্বপূর্ণ বায়োলজিক্যাল টার্মগুলো আছে, সেগুলোর নিচে আন্ডারলাইন করে দিলে পরীক্ষক সহজেই বুঝবেন যে কনসেপ্ট একদম পরিষ্কার। আর ভৌত বিজ্ঞানে কিন্তু ছোট ছোট ভুলেই নম্বর হাতছাড়া হয়ে যায়। যেমন অঙ্কের উত্তরে ইউনিট বা একক লেখাটা মাস্ট, কোনো ফর্মুলা ব্যবহার করা হচ্ছে সেটা উল্লেখ করা, আর রাসায়নিক সমীকরণের ব্যালেন্সটা ঠিক আছে কিনা সেটা অবশ্যই মিলিয়ে নেওয়া উচিত। এই যে দেখুন পার্থক্য লেখার আদর্শ ফরম্যাটটা, পার্থক্যের বিষয় উল্লেখ করে এইভাবে যদি একটা টেবিল বানিয়ে লেখা যায়, তাহলে পুরো নম্বর পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। আসলে একটা কাঠামোবদ্ধ উত্তর পরীক্ষককে কতটা প্রভাবিত করতে পারে, এটা তার একটা দারুণ উদাহরণ। ওকে, এবার আসি ইতিহাস আর ভূগোলে। ইতিহাসের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, বড় বড় প্যারাগ্রাফের বদলে পয়েন্ট করে উত্তর লিখলে পরীক্ষকের পড়তে অনেক সুবিধা হয়। আর একটা গোল্ডেন রুল হলো, যদি কোনো তারিখ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকে, তাহলে ভুল লেখার চেয়ে না লেখাই ভালো। অন্যদিকে ভূগোলে ভূমিরূপ সংক্রান্ত প্রশ্নে যদি একটা ছোট্ট পেন্সিল স্কেচ এঁকে দেওয়া যায়, তাহলে উত্তরটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। আর ম্যাপ পয়েন্টিং তো অবশ্যই নিখুঁত হতে হবে, সঠিক চিহ্ন ব্যবহার করে। তৃতীয় ভাগ, পরীক্ষককে প্রভাবিত করার কৌশল। বাহ, এতক্ষণ তো আমরা নিয়মকানুন নিয়ে কথা বললাম। এবার চলুন এমন কিছু সাইকোলজিক্যাল টিপস জেনে নেওয়া যাক, যেগুলো ব্যবহার করে পরীক্ষকের মন জয় করা সম্ভব, আর তার ফলে নম্বরও কিন্তু বাড়বে। এই স্লাইডটা একটু মন দিয়ে দেখুন, কি সাধারণ একটা ব্যাপার, তাই না? কিন্তু এর প্রভাবটা কিন্তু বিশাল। ভুল হলে হিজিবিজি করে না কেটে শুধু একটা সোজা দাগ দিয়ে কেটে দিন। বিশ্বাস করুন, একটা পরিষ্কার খাতা পরীক্ষককে বিরক্ত করে না, বরং ইমপ্রেস করে। আর এই 3টে প্রো টিপসকে বলতে পারেন তুরুপের তাস। ১ নম্বর, যে উত্তরগুলো সবচেয়ে ভালো জানার সেগুলো দিয়ে খাতা লেখা শুরু করুন। এতে কি হয়, শুরুতেই পরীক্ষকের মনে একটা দারুণ ইমপ্রেশন তৈরি হয়।
2 নম্বর, উত্তরের মধ্যে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আর ফ্রেজগুলো আন্ডারলাইন করে দিন। আর 3 নম্বর, চেষ্টা করুন বিভাগ অনুযায়ী পরপর উত্তর লেখার। এতে খাতাটা দেখতে অনেক গোছানো লাগে। চতুর্থ ভাগ, শেষ মুহূর্তের সতর্কতা। পরীক্ষার শেষ ঘন্টা পড়ার ঠিক আগের 15 মিনিট। এই সময়টা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। পুরো 3 ঘন্টার পরিশ্রম কিন্তু এই শেষ 15 মিনিটের একটা ছোট্ট ভুলেই জলে যেতে পারে যদি না আমরা সতর্ক থাকি। তাহলে শেষ 15 মিনিটে কি করতে হবে? এই নিন একটা ফাইনাল চেকলিস্ট। 1. সব প্রশ্নের দাগ নম্বর ঠিক আছে কিনা ভালো করে মিলিয়ে নিন। 2. ম্যাপ বা গ্রাফ পেপার থাকলে সেটাকে ভালো করে খাতার সাথে জুড়ে দিন। আর 3. যদি এক্সট্রা পাতা বা লুজ শিট নেওয়া হয় তাহলে সেগুলোতে পরপর নম্বর দিতে একদম ভুলবেন না। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন পুরো আলোচনাটা একবার ঝালিয়ে নিয়ে 90% নম্বর পাওয়ার চূড়ান্ত ব্লুপ্রিন্টটা তৈরি করে ফেলা যায়। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? এই 4টে মূল নিয়ম কিন্তু মনে রাখতেই হবে। 1 নম্বর, পরিষ্কার পরিচ্ছন্ন খাতাটাই একজন ছাত্র বা ছাত্রীর আসল পরিচয়। 2 নম্বর, প্রত্যেকটা বিষয়ের জন্য তার নির্দিষ্ট প্রেজেন্টেশনের নিয়মগুলো মেনে চলতে হবে। 3 নম্বর, খাতার প্রথম কয়েকটা পাতা দিয়েই পরীক্ষকের মনে একটা শক্তিশালী ধারণা তৈরি করতে হবে। আর 4 নম্বর, রিভিশন। এটা কোনো অপশন নয়, এটা মাস্ট। সবশেষে একটা কথাই বলার, শুধু ভালো পড়াশোনা বা মুখস্থ বিদ্যা নয়, পরীক্ষার খাতায় উত্তরের স্মার্ট প্রেজেন্টেশনে কিন্তু 90% লক্ষ্যে পৌঁছানোর আসল চাবিকাঠি। আশা করি এই কৌশলগুলো সবার কাজে লাগবে।